টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ইরান ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ ও পরিণতি নিয়ে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এদিকে খামেনি নিহত হওয়ার পরও হামলা অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কি হতে যাচ্ছে, কি পরিণতি হতে পারে ইরান ইসরায়েলের, এছাড়া হরমুজ প্রণালী বন্ধের কি প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে, এছাড়া এই যুদ্ধের কারণে বাংলাদেশের শ্রম বাজারেও প্রভাব কি, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ জনাব আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, এখন পর্যন্ত যে যুদ্ধের পরিস্থিতি তাতে আপনি কি দেখছেন সামনে? যেহেতু একটা চলমান অবস্থা, এখানে কিছু প্রেডিক্ট করা কঠিন। হ্যাঁ, এখানে যেটা ভাবা যেতে পারে যে অন্তত একটা ট্রেন্ড, যে ধারাবাহিকতাটা কি হচ্ছে সেই জায়গা থেকে চিন্তা করলে, এবং আমরা সকলেই আন্তর্জাতিক গণমাধ্যমে দেখছি ডেভেলপিং স্টোরি হিসেবে, এবং আমরা মোটামুটি সেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা নিরাপত্তা বিশ্লেষক তাদের বক্তব্যগুলো শুনছি। আমাদের বাংলাদেশেও সেটা আলাপ আলোচনা শুরু হয়েছে। সেখান থেকে একটা মোটামুটি কিছুটা অনুমান করা যায়। একটা হচ্ছে যে একটা বড় ধাক্কা আমেরিকা এবং ইসরায়েল দিয়েছে ইরানের প্রতি, এবং যেটা 40 দশকেরও 40 বছরেরও বেশি সময় পরে এরকম একটা বড় ধাক্কা। কিন্তু ইরান অবশ্যই চেষ্টা করবে যে তার আম, জনগণের মধ্যে তার প্রতি আস্থা রাখা, বিশেষ করে এখন সেখানে যে ইসলামী প্রজাতন্ত্রের যে শাসক গোষ্ঠী রয়েছেন তাদের সর্বোচ্চ নেতা সেখানে না থাকলেও, এবং যেটা আমরা শুনতে পেয়েছি যে সেখানে তাদের সাংবিধানিক ভাবে একটা প্রক্রিয়া আছে যে সর্বময় ক্ষমতায় যিনি আছেন তিনি না থাকলে কিভাবে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে, এবং এটার অন্তর্বর্তীকালীন সময়টা কি হবে। অন্তর্বর্তীকালীন সময় যে তিনজনের একটা প্ল্যাটফর্মের মতো, সেটি কিন্তু তারা অলরেডি ঘোষণা করেছে, এবং সেই অনুযায়ী বোঝা যায় যে আগামী কয়েকদিনের মধ্যে তারা নতুন একটা নেতৃত্বের ঘোষণাটা দেবে। কিন্তু স্বাভাবিকভাবেই তারা চাইবে না যে এই যে বড় ধাক্কাটা এসেছে সেটাকে পরাজয় হিসেবে মেনে নিতে। সেই অনুযায়ী তারা চেষ্টা করছে রিটালিয়েট করতে প্রতিপক্ষের সাথে। ইরানের একার সমযুদ্ধ তো হবে না, হচ্ছে বড় ধরনের ধাক্কাগুলো দেওয়ার পরে একটা স্থিমিত সময় আসতে পারে, যখন অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আছে, যারা বিভিন্ন সময় এই আন্তর্জাতিক বিভিন্ন সংকটে সমঝোতার ব্যাপারে ভূমিকা রাখে, যেমন কাতার আছে, ওমান আছে, এবং ওমানেও তো আক্রমণ হয়েছে ইরানের দিক থেকে, কিন্তু তারা কিন্তু পাল্টা আক্রমণের কথা বলছে না, এবং তাদের নেতৃ পর্যায়ে বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা থেকে বলা হচ্ছে, বিশেষ করে দোহা থেকে, যে এখানে দ্রুত আলোচনায় বসা এবং একটা সিজ ফায়ারে যদি যাওয়া যায়। আমেরিকার ইসরায়েল যেহেতু একটা বড় ধাক্কা দিয়েছে এবং হুমকি আছে যে আরো তারা দিতে পারে, ইরানও চাচ্ছে না যে দমে যেতে, তারাও কিছুটা ধাক্কা দিচ্ছে। এই ধাক্কাধাক্কির মধ্যে মনে হয় যে আগামী 2-3 দিনে এটা হয়তো কিছুটা স্তীমিত হয়ে আসবে। তৃতীয় কোনো পক্ষ যদি সেখানে জোর মানে জোরে প্রস্তাব করে যে আমাদের আলোচনায় বসা উচিত, কারণ এই যুদ্ধে শুধুমাত্র ইরান বা ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পুরো মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের এই সংকট সারা বিশ্বের উপরে বিভিন্নভাবে প্রভাব ফেলবে, এবং আমরা শান্তিপূর্ণ জায়গায় যেতে চাই। এবং তখন তৃতীয় পক্ষ যদি সেই আলোচনায় বসার কথা বলে, তখন হয়তো আবার আলোচনা আসতে পারে। আমরা কয়েকদিন আগেই দেখেছি যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আলাপ আলোচনার পর্যায়ে ছিল সেটার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এক ধরনের একটা হতাশা প্রকাশ করেছিলেন। তখনই একটু আলামত কিন্তু আমরা পাচ্ছিলাম যে হয়তো এই হতাশা থেকেই তারা একটা প্রক্রিয়ায় যাবেন, যেটা একটা সামরিক প্রক্রিয়ায়। তো সেই জায়গা থেকে যুদ্ধাবস্থা মনে হয় যে খুব বেশি দিন চলবে না, কিন্তু এটা যদি আমরা বলি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক একটা প্রভাব থাকবে, সেটা কিছুটা সুদূর প্রসারী হবে। সেই অনুযায়ী প্রবাসী বাংলাদেশের উপরেও সেটা কিছুটা প্রভাব পড়তে পারে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেখানে কিন্তু আমরা ইরানের দীর্ঘদিনের যে মিত্র হিসেবে আমরা যাদেরকে চিনি, চীন এবং রাশিয়া কিন্তু সেভাবে আসলে তাদের সেভাবে কণ্ঠ শোনা যাচ্ছে না। তাদের এ, এ, মানে ইরানের প্রতি তাদের কিন্তু সে সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আসলে বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে, যে ইরান কি অনেকটা একাই হয়ে গেল যুদ্ধে? খুবই গুরুত্বপূর্ণ যে এই বর্তমান এই যে ঘটনাটা ঘটছে ইরানে, সেটার ক্ষেত্রে ভূ রাজনীতির উপরে কি প্রভাব পড়ছে। আমরা যেটুকু শুনতে পেয়েছি যে রাশিয়া সেখানে প্রতিবাদ জানিয়েছে,
যে আমেরিকান এবং ইসরায়েলি যে আগ্রাসন, কিন্তু সেটা এক ধরনের বক্তব্য প্রদানের মধ্যে দিয়ে আমরা সেটা দেখেছি। এখন কিছুটা নাজুক অবস্থায় কিন্তু চীন এবং রাশিয়া রয়েছে। রাশিয়ার যদি আমরা চিন্তা করি যে স্বাভাবিকভাবেই ইউক্রেনের সাথে তাদের যে যুদ্ধ এবং ইউক্রেনের সাথে সমঝোতা করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে চাপ আছে, ইউরোপের দিক থেকে চাপ আছে, কাজে সেখানে কিন্তু রাশিয়া কিছুটা অলরেডি একটা একা অবস্থানে আছে। আবার চীনের দিক থেকে যেহেতু সেখানে যে শুল্কের চাপ এবং শুল্ক রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেখানেও কিন্তু চীন একটা চাপের মুখে আছে। এবং এ কথা ভাবা অবান্তর নয় যে এখন যদি চীন বিশেষ করে যদি কোনো রকম ভাবে বড় ধরনের প্রতিবাদ করে অথবা সামরিক শক্তি প্রদর্শনের ব্যাপারে আহ সমর্থন দেওয়ার চেষ্টা করে ইরানকে, তাদের উপর হয়তো অন্তত শুল্ক চাপটা আরো বেশি পড়বে। আর বিশেষ করে যেহেতু হরমুজ প্রণালীর উপর একটা চাপ পড়ছে, সেখানে চীন কিন্তু বাণিজ্যিক জায়গা থেকে তাদের ট্রেডের জায়গা থেকে এক ধরনের নাজুক অবস্থানে আছে। কাজী আমরা যদি ধরি যে ভূ রাজনীতির বর্তমান যে সময়টা, সেটা কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুকূলে আছে। কাজে সেখানে চীন এবং রাশিয়া চাইলেও খুব বেশি সমর্থন দিতে পারবে না। আমরা যদি আজকের দিনের এই একদিনের ঘটনা চিন্তা করি, গত 24 ঘন্টার মধ্যে, এর মধ্যে কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ব্যাপারে জরুরি বৈঠক হয়েছে এই আক্রমণ এবং যুদ্ধাবস্থার ক্ষেত্রে, কিন্তু সেখানে কোনো রেজলিউশন কিন্তু আসেনি। এবং সেখানে কিন্তু এই বড় বড় রাষ্ট্রগুলো, পরাশক্তিগুলো সেখানে রয়েছে। যদি কোনো রেজলিউশনের জায়গা আসে, তখন হয়তো রাশিয়া এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেখানে ভেটো দিতে পারে বা একটা প্রতিবাদ জানাতে পারে। কিন্তু খুব শক্ত প্রতিবাদ জানানোর অবস্থায় রাশিয়া এবং চীন নেই। এটা একটা খুব কৌশলী একটা সময় বলা যেতে পারে ট্রাম্প সরকারের জন্য, যে চীন এবং রাশিয়া ইরানের সমর্থন দিতে চাইলেও এই মুহূর্তে খুব বেশি পারছে না। আমরা যদি তাদের অন্যান্য অ্যালাইজদের কথাও চিন্তা করি, আমরা যদি তাদের অন্যান্য প্রতিবেশী ধরেন পাকিস্তান বা আফগানিস্তান, তারাও কিন্তু খুব অনুকূল অবস্থায় নেই। পাকিস্তানের সাথে একটা বিরোধী অবস্থান ইরানের রয়েছে, কিন্তু বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো তো রয়েছে যারা এখানে সমর্থন জানাতে পারে। এখন পাকিস্তান এবং আফগানিস্তানের একটা যুদ্ধাবস্থা চলছে, কাজে সেখানেও তারা কিন্তু ইরানের দিকে মনোযোগ দেওয়ার মতো অবস্থায়, বিশেষ করে সামরিকভাবে মনোযোগ দেওয়ার মতো অবস্থায় কিন্তু তারাও নেই। মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও কিন্তু আমরা ইরানের পক্ষে কথা বলতে দেখছি না। সেক্ষেত্রে কি ইরান একাই এই যুদ্ধে? এরকম একটা বড় ধরনের শক্তি আমেরিকা এবং ইসরায়েল যখন একসাথে প্রভাব বিস্তার করছে সামরিকভাবে, সেটাকে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার মতো অবস্থায় কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো নেই। এবং তাদেরও তখন চিন্তা করতে হবে যে তাদের এলাই কারা আছে, তাদের সমর্থনে কারা আছে, এবং বিশেষ করে তারা যদি ইরানকে সমর্থন করতে চায়। এবং একই ব্যাপার যে সেখানে আহ শুল্কের চাপ থেকে শুরু করে অন্যান্য কোন রকম অবস্থান যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিতে চায়, সেটাকেও তাদেরকে মাথায় রাখতে হচ্ছে। কাজে আমরা যেটুকু বলতে পারি যে এক ধরনের সচেতন ভাবে তারা অবজার্ভ করছেন মনে হচ্ছে। তারা এখনই কোনো পক্ষ অবলম্বন করে কোনো অবস্থান নিচ্ছেন না, কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে এটাকে প্রতিবাদ জানিয়ে ইরানের পাশে এসে দাঁড়ানো, এইটা তাদের পক্ষে সম্ভব না। এবং ইরানও সম্ভবত সেই জায়গায় চাপ দিতে পারে না, বা তাদের যারা প্রতিন দেশ তাদেরকেও তারা বলতে পারছে না দেখে আছে। এটা একটা খুবই ভাবে হয়নি। আমরা যদি চিন্তা করি যে বিশেষ করে বিগত অনেক বছরের রিপাবলিকান সরকার হোক অথবা ডেমোক্রেটিক সরকার হোক, এইভাবে কিন্তু শক্তি প্রদর্শন এবং বিশ্বের অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, সমরাস্ত্রনীতি নিয়ন্ত্রণ করছে এবং কঠোর হস্তে নিয়ন্ত্রণ করছে অথবা রেজিম চেঞ্জে ভূমিকা রাখছে, বহু বছরের মধ্যে কিন্তু আমরা সেটা দেখিনি। কাজে এখন অনুমান করা কঠিন যে কে কার পক্ষ হয়ে কাজ করবে, কারণ তখন তাকে আইসোলেট করার ব্যাপারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প সরকার পিছপা হবে না। সেক্ষেত্রে কি ইরানের পরিণতি ইরাকের মতো হতে যাচ্ছে? ইরানের পরিণতি কি হবে সেটা এখনই বলা মুশকিল। আমরা যেটুকু ধারণা করতে পারি যে যদি আমরা ইরাকের সাথে তুলনা করি, সেখানে যেই সময়ে আয়রন হ্যান্ড, কঠোর হস্তে সাদ্দাম হোসেন একটা বড় ভূমিকা রেখেছেন, অথবা আমরা যদি লিবিয়ার কথা ভাবি, গাদ্দাফি যে সময় ভূমিকা রেখেছেন, তখন সেখানে যে প্রচারণাটা চালানো হয়েছিল, ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়েছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, তাদের অ্যালাইরা যুক্ত হয়ে সেখানে রেজিম চেঞ্জের ভূমিকা রেখেছে, সেটা হতেও কিন্তু সময় লাগবে। এখন আপাতত এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা ভূমিকা রেখেছে। এখন সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটা ফরেন পলিসির জায়গায় তারা যায়, যেখানে তারা বলতে পারে যে এখানে এই উগ্র ইসলামপন্থী
যে গোষ্ঠীগুলো আছে বা সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের বিস্তার ঘটবে। এবং আমরা যেটা শুনেছি যে কিছু প্রক্সি গোষ্ঠী আছে যেগুলো বিভিন্ন সময় ইরানের সমর্থনে অন্যান্য দেশে একটা চাপ সৃষ্টি করার মতো অবস্থানে থাকে। সেই সশস্ত্র গোষ্ঠীগুলো কতটা একজোট হবে এবং সেই অনুযায়ী যদি কোনো একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র বলতে সক্ষম হয় যে এই বিভিন্ন দেশে যে সশস্ত্র গোষ্ঠীগুলো আহ, এগিয়ে আসছে, এমনকি যদি আইএস থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন ভূমিকাগুলো আবার চাড়া দিয়ে ওঠে বিভিন্ন গোষ্ঠী, তখন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারে যে তাদের সহযোগী রাষ্ট্রগুলোকে একসাথে নিয়ে একটা জোট বাঁধা, এবং তখন আরো সরাসরি রেজিম চেঞ্জের ব্যাপারে একটা ভূমিকা। এখানে এখন লোন রেঞ্জার যদি আমরা বলি বা এককভাবে বা দ্বৈতভাবে ভূমিকা রাখার ক্ষেত্রে আহ, ইরাকের মতো অবস্থান হঠাৎ করে এখনই ইরানে হয়ে যাবে এটা মনে হয় না। তবে ইরান যদি এখন মোটামুটি তাদের রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সাধারণ জনগণকে বিশেষ করে তাদের যেসব ব্যাপারে কিছু এখানে অসন্তোষ তৈরি হয়েছে, অনেক মৃত্যু হয়েছে গত জানুয়ারি মাসে, কয়েক হাজার মানুষ, এগুলোর ব্যাপারে যদি একটা পজিটিভ ভূমিকা ইরান রাখতে পারে, যে তার নিজের দেশের জনগণকে এক ধরনের আশ্বস্ত করা যে তারা নিয়ন্ত্রণে আছে, থাকবে, এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে কঠোর অবস্থান রাখা, যেটা যদি ইরানিয়ান জনগণ বাধ্য হয় সেটা মেনে নিতে, এবং রাজ পরিবারের সদস্য তারা যদি এটাকে আহ, মানে মোকাবেলা করার জন্য কোনো বড় ভূমিকা রাখতে না পারেন, তাহলে ইরান আপাতত মনে হয় যে উতরে যেতে পারে একটা সাময়িক বা বড় একটা ধাক্কার সামনে। কিন্তু সেটা সময় বলবে যে তারা কতটা কতটা তাদের জনগণকে খুশি রাখতে পারছেন অথবা জনগণকে শান্ত রাখতে পারছেন, এবং অন্য কোনো শক্তি, সেটা রাজতন্ত্র হোক, সেটা গণতান্ত্রিক কোনো ফোর্স হোক, তারা এখানে আহ কোন রকম পরিবর্তনের ব্যাপারে বড় ভূমিকা রাখতে পারছে না। এইটা যদি ইরান মোকাবেলা করতে সম্ভব হয় দেশের ভেতরে এবং দেশের বাইরে তাদের কূটনীতির মাধ্যমে, এবং তাদের যেসব সহযোগী রাষ্ট্র আছে, যেসব গোষ্ঠীগুলো আছে, তাদের মাধ্যমে যদি বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিয়ন্ত্রণে রাখতে পারে, তবে হয়তো এখানে ইরাকের মতো অবস্থায় ইরানে না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং সেই উদাহরণ যদি ইরানের কাছে আছে, তারা কিন্তু সেই দিকে যাওয়ার চেষ্টা করবে। আমরা দেখছি যে হরমুজ প্রণালী বন্ধ, তো সেক্ষেত্রে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার কতটা অস্থির হতে পারে এবং এটার প্রভাব আসলে কি পড়বে সারা বিশ্বে এবং ইভেন বাংলাদেশে? যে সমুদ্র প্রণালীর কথা বলছেন সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে চীন সেখানে আশঙ্কা প্রকাশ করেছে, কারণ চীনের যে বাজার সেটার একটা বড় অংশ এই প্রণালী দিয়ে যায়, এবং বিশ্বের অনেক বাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দিকে এশিয়া, ইউরোপ, বিভিন্ন দিকে এই প্রণালীটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা সাময়িকভাবে বন্ধ হতে পারে যদি ইরান মনে করে যে, কারণ এটা একটা অংশ ওমান নিয়ন্ত্রণ করে, আরেকটা অংশ ইরান নিয়ন্ত্রণ করছে। তাই ইরান যদি সেই প্রণালীটা বন্ধ করার নিরাপত্তার কথা বলে চেষ্টা করে বন্ধ করতে, তবে সেটার একটা প্রভাব আন্তর্জাতিক বাজারে, বাণিজ্যিক জায়গায় কিছুটা পড়বে। কিন্তু এটা একেবারে এটা উড়িয়ে দেওয়া যাবে না যে সে ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ইরান সরাসরি যদি যুদ্ধের জায়গাটায় আহ, পুরোপুরি সফলকাম না হতে পারে, এবং যেটা সম্ভাবনা বেশি, তাহলে সে বিভিন্ন ভাবে তার শক্তি প্রদর্শনের চেষ্টা করবে, এবং এটা সে বলতেই পারে যে এখানে নিরাপত্তার খাতিরে আমরা সেটাকে আপাতত বন্ধ করছি। সেই ক্ষেত্রে ওভারঅল এখানে তেলের বাজার বলি, অন্যান্য যে বাণিজ্যিক যে শিপ গুলো সেখান দিয়ে যাতায়াত করে, সেখানে একটা ওভারঅল বাজারের উপর সে প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে এই বাজারের সাথে যাদের সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তারা অলরেডি ভাবা শুরু করেছেন, তাদের প্ল্যান এ, বি, সি, বিভিন্ন রকম প্ল্যান চিন্তা করতে হবে যে এই প্রণালী ছাড়া আর কোন ভাবে তারা অন্তত সাময়িকভাবে এই ধাক্কাটা সামাল দিতে পারে। তবে এইটা ধাক্কাটা আসবে মনে হয়, এবং সেটুকু মনে করেই প্রস্তুতিটা রাখতে হবে। যে বাংলাদেশের একটা বিশাল শ্রম বাজার রয়েছে মধ্যপ্রাচ্যে, তো মধ্যপ্রাচ্য পরিস্থিতি যদি এইভাবে আসলে অস্থির এবং সেখানে যদি একটা যুদ্ধ পরিস্থিতি চলতে থাকে, তাহলে সেটি আসলে বাংলাদেশের এই শ্রম বাজারের উপর সেটির প্রভাব কিরকম? দেখুন, বিভিন্ন সময়ে অনেক বড় বা মাঝারি পর্যায়ের যুদ্ধাবস্থা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশে, এবং সেখানে বাংলাদেশিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো আহ এমনই বিপদ তাদের যে তাদের দেশে ফেরত চলে আসতে হয়েছে, কারণ সেই দেশে তারা থাকতে পারছে না, বিগত কয়েক বছরের মধ্যেও হয়েছে। তো সেই
এটার একটা প্রক্রিয়া কিন্তু বাংলাদেশিরা কিছুটা অভ্যস্ত, যে এরকম একটা ঘটনা ঘটলে কি করতে হয়, অন্তত সাময়িকভাবে নিরাপত্তা বা নিরাপদ থাকা, তারপরে যদি সেখানে অস্থিতিশীল অবস্থা থাকে তাহলে দেশে ফেরত আসা, কিন্তু তারা একেবারে পার্মানেন্টলি চলে আসেন না, আবার অবস্থার উন্নতি হলে সেখানে তারা যাওয়ার চেষ্টা করেন। এ ব্যাপারে আমাদের দূতাবাস, আন্তর্জাতিক সংস্থাগুলো যারা ফেরত আসতে চায় তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করেন, সেরকম একটা হয়। তো এখানে যেটা হচ্ছে যে এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে ইরানে, এবং ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রভাবটা বিস্তার করছে, কিন্তু সেখানে সরাসরি যুদ্ধাবস্থা কিন্তু আবার তৈরি হচ্ছে না। আমরা যদি বলি যে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ, সেটা বিভিন্ন ভাবে হচ্ছে, এবং যেটুকু ধারণা করা হচ্ছে যে গ্রাউন্ড ফাইট হয়তো হবে না, একেবারে আহ সৈন্য ভূমিতে নেমে ইরানের যুদ্ধ করার জন্য প্রবেশ করবে, সেরকম আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে সেটা সম্ভাবনা থাকতে পারে। সেটা হলে এই যুদ্ধাবস্থাটা দীর্ঘায়িত হবে। কিন্তু যদি শুধুমাত্র এয়ার অ্যাটাক এবং বিভিন্নভাবে যে ধরনের স্বয়ংক্রিয় মারণাস্ত্রগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, ড্রোন ব্যবহার করা হয়, তাহলে এটার প্রভাবগুলো সরাসরি যুদ্ধাবস্থা অন্যান্য দেশগুলো হবে না। সেটার ক্ষেত্রে যেটা বাংলাদেশিদের উপর প্রভাব পড়বে, একটা হচ্ছে যে কিছুটা নিরাপদ থাকার তো একটা ব্যাপার রয়েছে, যে যেখানে আছেন, যেমন ধরা যাক যে দেশগুলো এখন ডাইরেক্টলি এফেক্টেড হচ্ছে, ওমান, কাতার, তারপরে দুবাইতে, এসব জায়গায় যেসব বাংলাদেশিরা আছেন তারা শ্রমজীবী বা যারা স্থায়ীভাবে সেখানে বসবাস করেন, তাদেরকে তো সেখানে অলরেডি আমাদের দূতাবাস থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, এবং তারা সেখানেও নিশ্চয়ই নির্দেশনা পাচ্ছেন যে সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে থাকা, এবং প্রয়োজন হলে যেখানে আক্রমণ হতে পারে, বিশেষ করে আমেরিকান ঘাঁটির কাছাকাছি যদি কেউ থাকেন বা কাজ করেন, তাদেরকে অবশ্যই শেল্টারে থাকার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এটার যেহেতু দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কম মনে হচ্ছে, সেইভাবে তাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে না, তাদের দেশে ফেরত চলে আসতে হবে এই দেশগুলোতে। আবার আমাদের বেশিরভাগ শ্রমজীবী মানুষ যেখানে থাকেন বা কাজ করেন, সৌদি আরব এবং আরব আমিরাত, সেখানে কিন্তু সরাসরি এই প্রভাবটা সরাসরি পড়ছে না। তো সেই ক্ষেত্রে অনেক বাংলাদেশী সেখান থেকে মুক্ত থাকবেন। তবে যেটা হতে পারে তাদের, যে এটার একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে যদি সেখানে যেমন ধরা যাক যদি অর্থনৈতিক মন্দা তৈরি হয়, সেখানে যদি তেলের দাম বেড়ে যায় এসব দেশগুলোতে, তখন এটার অবশ্যই রেমিটেন্সের ক্ষেত্রে বা তাদের আয়ের পথগুলোতে কিছুটা চাপ সৃষ্টি করবে। তো আপাতত জীবনের ঝুঁকি হয়তো কিছুটা কমে আসবে কয়েকদিনের মধ্যে, কিন্তু এটার সুদূর প্রসারী প্রভাব তাদের উপরে পড়তে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, জি, ধন্যবাদ আপনাকেও, আপনাদের শ্রোতাদেরকেও ধন্যবাদ।